আসসালামু আলাইকুম বন্ধুরা, বিটকয়েন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যেমনটি আপনারা জানেন যে গত 2-1 দিন ধরে একটি বিষয় নিয়ে বাংলাদেশের অনলাইনে ব্যাপকভাবে তোলপাড় চলছে এবং আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রশাসন কী ভাবছে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে বিটকয়েন। সম্প্রতি বিটকয়েন নিয়ে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে বিটকয়েনের মাধ্যমে অডি গাড়ি সহ অনেক অনেক পরিমাণ টাকা পয়সা ইনকাম করেছে। এটা নিয়ে ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমার কয়েকজন বন্ধুবান্ধব আমাকে ইনবক্স করেছে এই নিউজগুলো দিয়ে, যে আপনার মতামত কী এবং এই ব্যাপারে আপনার পয়েন্ট অফ ভিউটা কী। তো আজকে সে ব্যাপারেই আমি কথা বলবো এবং আপনাদেরকে আমার পয়েন্ট অফ ভিউ জানাবো এবং প্রমাণসহ সমস্ত কিছু উপস্থাপন আপনাদের সামনে করবো ইনশাল্লাহ। তো আসুন দেখা যাক এই বিষয় নিয়ে তারা কি রিপোর্ট করেছে, সেটা আগে দেখে আসি। তো নিউজটার হেডলাইন ছিল বাংলাদেশে বিটকয়েন কেনাবেচার মাস্টার মাইন্ড রায়হান। তো বিটকয়েন কেনাবেচাটা আসলে কোনো অন্যায় না বা অপরাধ না আমার দৃষ্টিকোণ থেকে, কারণ বিটকয়েন বিশ্বের ম্যাক্সিমাম দেশগুলোতে লিগালাইজ এবং বিশ্বের উন্নত দেশগুলো সবগুলোতেই লিগালাইজ করা হয়েছে। তো বিটকয়েন কোন কোন দেশে লিগালাইজ করা হয়েছে সেটা একবার দেখে নিই। বিটকয়েন লিগালাইজ করা হয়েছে আপনার যে দেশগুলোতে, এখানে কান্ট্রিজ হোয়ার বিটকয়েন ইজ লিগাল অ্যান্ড ইলিগাল, যেসব দেশে কান্ট্রি লিগাল এবং বৈধ এবং অবৈধ, এই দেশগুলো হচ্ছে যেসব দেশগুলোতে বৈধ সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, এছাড়াও ফিনল্যান্ড, বেলজিয়াম, সাইপ্রাস, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, বুলগেরিয়া, জার্মানি, এসব দেশগুলোতে বিটকয়েন বৈধ এবং এই দেশগুলোতে বিটকয়েনের বুথ আছে। প্লাস এছাড়াও আপনি ব্যাংকের ভল্টারে বিটকয়েন জমা রাখতে পারবেন, বিটকয়েন সহ অন্যান্য যে কারেন্সি আছে সেগুলো জমা রাখতে পারবেন। এখন আসুন বিটকয়েন কোন কোন দেশে অবৈধ। অবৈধ যেগুলো দেশ হলো সেগুলো চায়না, রাশিয়া, ভিয়েতনাম, বলিভিয়া, কলম্বিয়া অ্যান্ড ইকুয়েডর। আপনি দেখেন বিশ্বের যেগুলো ম্যাক্সিমাম উন্নত কান্ট্রি সেগুলো কিন্তু বিটকয়েন, সেই কান্ট্রিগুলো কিন্তু বিটকয়েনকে বৈধ ঘোষণা করেছে। এখানে চায়না বিটকয়েনকে অবৈধ ঘোষণা করলেও কিন্তু ব্লক চেইনকে তারা অ্যাডাপ্ট করেছে। ব্লক চেইন বেস তারা বিটকয়েনকে কিন্তু তারা অবৈধ করলেও কিন্তু তারা কিন্তু ঠিকই ব্লক চেইন বেস ক্রিপ্টোকারেন্সি কিন্তু মার্কেটে এনেছে এবং অলরেডি সেটা তাদের 4টে শহরে লেনদেনও হচ্ছে। যদি আপনি ভালো করে দেখেন যে চাইনিজ ক্রিপ্টোকারেন্সি ইউয়ান কিন্তু এটা গভর্নমেন্ট কর্তৃক ইস্যুকৃত একটা মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, মুদ্রা না সরি, এটা হবে ক্রিপ্টোকারেন্সি। তো তারা কিন্তু এটা এনেছে। তো এক হিসাবে তারা বিটকয়েনকে অবৈধ ঘোষণা করলেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি কিন্তু ঠিকই তারা অ্যাডাপ্ট করেছে। সুতরাং আমাদের দেশেরও উচিত ক্রিপ্টোকারেন্সিকে বৈধ ঘোষণা করে ক্রিপ্টোকারেন্সি, ব্লক চেইন বেস ক্রিপ্টোকারেন্সির দিকে এগোনো এবং ক্যাশলেস সোসাইটিতে গড়ে তোলা, যেমনটি বলেছেন আমাদের আইটিসি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তো তার কথা বলি আমি, তা আমরা দেখবেন যে তিনি অনেক আগে একটি পোস্ট করেছেন যে করোনা পরবর্তী নতুন পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনোযোগী হতে হবে। বিটকয়েনের মতো মুদ্রাকে অনুমোদন না দিলেও এই বিষয়ে আমাদের ভাবতে হবে। তার মানে তিনি কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন বিষয়টা এবং তাকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং তার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে থাকি তার কাছে অনেকভাবে কৃতজ্ঞ আমি। তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি আরও বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের ভাবতে হবে, মানে এটাকে বৈধতা দিতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়বো। দেখেন তিনি সেটাও বলেছেন, তা না হলে আমরা কিন্তু পিছিয়ে পড়বো এবং সাইবার সিকিউরিটির দিকে আমাদের নজর দিয়ে আমাদের ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে হবে। তো তিনি কিন্তু ঠিকই বুঝতেছেন যে আমাদের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রাকে আমাদের স্বীকৃতি দিতে হবে, তা না হলে আমরা পিছিয়ে পড়বো এবং অলরেডি তাই আমরা সত্যি অনেক পিছিয়ে পড়েছি অলরেডি। আর বিশ্বের অন্য দেশগুলো অনেক এগিয়ে গেছে এই ব্যাপারে। উন্নত দেশগুলোতে দেখেন আপনারা, ইউরোপীয় ইউনিয়ন দেখেন, ইউনাইটেড স্টেটস দেখেন, কানাডা দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, তারা কিন্তু সবাই বিটিসিকে অ্যাডাপশন করে নিছে এবং তারা জনগণকে উৎসাহ দিচ্ছে আপনারা এদিকে ঝুঁকিয়ে পড়ুন, কারণ খুব তাড়াতাড়ি ইউএসডি ক্র্যাশ করতে যাচ্ছে এবং তার জায়গা যে ক্রিপ্টোকারেন্সি নেবে এটা এখন ওপেন সিক্রেট। আর আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই করোনা মহামারী পরবর্তী সময়ে এই 2020 সালে তারা 22% এ যাবৎকালের মুদ্রা যতগুলো ইউএসডি ছাপাইছে তারা বা প্রিন্টিং করেছে তার 22% শুধুমাত্র 2020 সালে ছাপানো হয়েছে, প্রায় $9 ট্রিলিয়ন। তো এগুলো তো 100% মুদ্রাস্ফীতি ঘটবেই এবং বিশ্বের যে অর্থনীতিবিদগণ আছে তারাও এটা নিয়ে একমত পোষণ করতেছে যে খুব তাড়াতাড়ি ইউএসডির দরপতন হবে এবং ইউএসডি ক্র্যাশ করবে এবং তার জায়গা নেবে ক্রিপ্টোকারেন্সি। তো দেখি আর তারা বিস্তারিত কি বলেছে। তো বাংলাদেশে অনলাইনে নিষিদ্ধ, এই জিনিসটার সাথেও আমি একমত না। অনলাইনে এটা নিষিদ্ধ, বিটকয়েন নিষিদ্ধ আমি মানতে নারাজ, কারণ বাংলাদেশে এখনও আইন করে বিটকয়েনকে নিষিদ্ধ করা হয়নি। ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন কেনাবেচার মাধ্যমে প্রতারণা করে আসছিল রায়ান হোসেন ওরফে রায়হান। তো এখন কেনাবেচার মাধ্যমে প্রতারণা করা আর নর্মাল প্রতারণা এই দুটার মধ্যে পার্থক্য আছে, আমি এটার সাথে একমত হতে পারলাম না। এখন কেনাবেচা
করতেই পারে সে। এখন যদি আপনি কেনার জন্য তার কাছে টাকা দিলেন, সে যদি বিটকয়েন না দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে হয় প্রতারণা। কিন্তু যদি দিয়ে দেয় তাহলে কিন্তু সে প্রতারণা করলো না। তো যদি সে মূলতই কেনা বেচার মাধ্যমে যদি টাকা নিয়ে যদি কয়েন না দেয়, তাহলে অবশ্যই প্রতারণা করেছে এবং তার বিচার আমি অবশ্যই চাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো তারপরে তারা বলছে বিটকয়েন বিক্রি ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে ভার্চুয়াল মুদ্রা কেনা বেচার এই মাস্টারমাইন্ড। তো যদি বিক্রি ও প্রতারণার মাধ্যমে যদি করে থাকে, তাহলে অবশ্যই তার বিচার হোক। আমিও এই দাবি করছি, আমিও একমত বাংলাদেশের প্রশাসনের সাথে, আমি এই ব্যাপারে অবশ্যই একমত যদি সে প্রতারণা করে থাকে। এখানে তারা আরও বলেছে যে তার কাছ থেকে 19টি ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং 22টি সিম কার্ড। তো এই বিষয়টা নিয়ে আমার অনেকটা সন্দেহ জাগে যে সে হয়তোবা এখানে একটা ভালো মানের প্রতারণার ফাঁদ পেতেছিল। আর এখানে আরও কিছু যেটা বুঝতে পারি যে তিনি পাকিস্তান, নাইজেরিয়া, রাশিয়ান শানগার্ল ক্রেডিট কার্ড হ্যাকার ও এছাড়াও সে ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের মাধ্যমে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন ক্রয় করে যেটা মানুষের কাছে বিক্রি করতেছিল, এরকম বিষয়টা। মেবি এটা করা অন্যায়, অবশ্যই সে অন্যায় করেছে। কারণ এটা ক্রেডিট কার্ড একজনের হ্যাক করে যদি সে বিটকয়েন কিনে সেটা মানুষের কাছে বিক্রি করে, তাহলে সে অবশ্যই এটা অন্যায় করেছে। কারণ একজনের ক্রেডিট কার্ড সে হয়তো অত অনলাইনে বোঝে না, যার কারণে সে ক্রেডিট কার্ড কোনো না কোনো ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে সে ক্রেডিট কার্ডটা সংগ্রহ করেছে, তাদের ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো, এবং তা দিয়ে যদি বিটকয়েন ক্রয় করে যদি অন্য কারোর কাছে বিক্রি করে, তাহলে তো এটা অবশ্যই অন্যায়। এটা অবশ্যই তার শাস্তি দাবি করি যদি এটাই করে থাকে সে। তিনি বলেন বিটকয়েনের সংখ্যা খুবই সীমিত। হ্যাঁ, বিটকয়েনের সংখ্যা লিমিটেড। বিটকয়েন অনলি 21 মিলিয়ন মাইনিং হবে, তার ভিতরে অলরেডি প্রায় 19 মিলিয়নের কাছাকাছি মাইনিং হয়ে গেছে। তো এই কয়েন পয়েন্টিংয়ের মাধ্যমে কেনা বেচা হয়। আসলে পয়েন্টিংয়ের মাধ্যমে না, সাতোশির মাধ্যমে বেচা কেনা হয়। যেমন ডলারের একক সেন্ট বা বাংলাদেশি টাকার একক পয়সা, তেমনই বিটকয়েনের একক হলো সাতোশি। এটা সাতোশি কাউন্টিংয়ের মাধ্যমে বেচা কেনা হয়। তো এখানে পয়েন্টিংয়ের মাধ্যমে হবে না। তো এটি একজন জাপানিজ নাগরিকের নামে রেজিস্ট্রেশন করা। তো যাই হোক, যে কোনো ধরনের কালো টাকা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর বা অবৈধ বিজনেস, মাদক, অস্ত্র, অবৈধ যন্ত্রপাতি কেনাবেচার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে এই তথ্যটাও ভুল। এটা শুধু কালো টাকা বা এক দেশ থেকে অন্য দেশে বেচা কেনার ক্ষেত্রে ব্যবহার করা হয় না, ভালো কাজে ব্যবহার করা হয়। যেমন যদি ধরেন আমি টেসলা গাড়ি কিনবেন, টেসলা গাড়ি কেনার ক্ষেত্রে আপনি বিটকয়েনের মাধ্যমে কেনাবেচা করবেন। আমরা যারা অনলাইনে কাজ করি তারা হয়তো বা সবাই জানি যে যখন আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনতে যাই, সেখানে শুধু একটি মাত্র পেমেন্ট অপশন থাকে, সেটা হলো বিটকয়েন বা লাইট কয়েন, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতেই শুধুমাত্র এই সফটওয়্যারগুলো কিনতে পারি। তো আমাদের যাদের প্রয়োজন তারা তো আমরা সফটওয়্যার কিনতে গেলে আমাদেরকে ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো হ্যাঁ, অবৈধ বিজনেসের ক্ষেত্রেও এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। তো যে ক্ষেত্রে ব্যবহার করবে সেটা সেই ক্ষেত্রেই ব্যবহার হবে। সেটা যে এই ক্ষেত্রের মাধ্যমেই করতে হবে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করতে হবে তা না। টাকা দিয়েও কিন্তু ওটা করা যায়, ডলার দিয়েও ওটা করা যায়। তো সুতরাং শুধু এটা নিয়ে ক্রিপ্টোকারেন্সিকে দোষ দেওয়ার কিছুই নাই। এটা সম্পূর্ণটাই ভুল ধারণা, যে মানুষের ধারণা যে শুধু বিটকয়েন দিয়ে শুধু খারাপ কাজই করা যায়। বিটকয়েন দিয়ে এখন পৃথিবীর সব জিনিসই কিনা যায়, শুধুমাত্র খারাপ জিনিসগুলোই কিনা যায় না। আপনি কী নেবেন সেটাই বিটকয়েন দেখে ক্রয় করা যাবে। সুতরাং এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই ধারণাগুলো আসলে আগে থেকে এই ধারণাগুলো মানুষের মনে গেঁথে দেওয়া হচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুল ইনফরমেশন এবং না জানার কুফল আর কি। মানে ওই যে একটা কথাই আছে যে স্বল্প বিদ্যা ভয়ঙ্করী। তো অল্প বিদ্যা জানলে যা হয় আর কি। তো এই সম্পর্কে না জেনে কোনো মন্তব্য না করাই ভালো। তো আমরা যারা জানি অবশ্যই আপনাদেরকে জানানো উচিত যে এর বিটকয়েন শুধু খারাপ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না, অনেক ক্ষেত্রে, অনেক না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো কাজেই ব্যবহার করা হয়। আর বিটকয়েন দিয়ে যে শুধু খারাপ কাজ করা যায় না, যারা খারাপ কাজ করে তারা বিটকয়েন দিয়েও করতে পারবে, এমনিতেও অন্য কারেন্সি দিয়েও করতে পারবে। সুতরাং বিটকয়েনকে এক্ষেত্রে দোষারোপ করার কোনো কিছুই নাই। আর একটি বিষয় হলো, সেটা হলো মানি লন্ডারিং, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে টাকা স্থানান্তর। তো যদি সে এই বিটকয়েনের মাধ্যমে মানি লন্ডারিং করে থাকে, এটাও অপরাধের মধ্যে গণ্য হবে এবং সেক্ষেত্রেও সে শাস্তির আওতায় আসবে। এবং এক্ষেত্রে যদি সে এটা করে থাকে, তো সেক্ষেত্রেও আমি তার শাস্তির দাবি করি, কারণ এটাও সে অন্যায় করেছে। এবার আসুন জনগণের পয়েন্ট অফ ভিউ, জনগণ কি বলছে এই ব্যাপারে। তো সিমিলার একটি পোস্ট চ্যানেল 24 ভিডিও নিউজ, যেটা ফেসবুকে তারা ছেড়েছে, সেখানে মানুষের কমেন্ট কি কমেন্ট লিখেছে তারা দেখুন। তো একজন সৈয়দ আরিফ পারভেজ নামে একজন ব্যক্তি বলেছে, খোদার দোহাই বিলাসবহুল কথাটি উচ্চারণ কইরা ছেড়ে দেন, এটি শুনলে শীতের ফাঁটা ঠোঁট নিয়ে হাসতে কষ্ট হয়। আবার আরেকজন লেগেছে যে আর ঠিকই হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই, শুধু বিদেশ থেকে টাকা আনতে গেলেই সমস্যা, সেটা প্রবাসী হোক কিংবা ফ্রিল্যান্সার।
বাংলাদেশি মেধাবীরা থাকে না, অন্য দেশে মাইগ্রেট করে। আর যারা থাকে তাদের ভাগ্যে এমনটাই ঘটে, এদেশে মেধা থাকাটাই একটা পাপ। তাকে গ্রেপ্তার করা উচিত হয়নি, তাকে তো বিশ্বের ট্যালেন্ট পুরস্কার দেওয়া দরকার। এগুলো বাদ দাও, হাজী সেলিমের ছেলের কথা বলো, সে কীভাবে ছায়া পায়, সে কীভাবে ছাড়া পায়, আর পুলিশ কত টাকা খেয়ে ছেড়ে দিয়েছে। তো আরও অনেকেই বলছে অনেক কথা। আবাল দেশ ও তার আইন, চোর চামারি বাটপাড়ি করে ইনকাম করলে কোনো সমস্যা নাই, আর একটু ভিন্ন পথ হলেই সমস্যা। দুনিয়া আজ আগাচ্ছে বিটকয়েনের দিকে, আর আবাল বাংলা আগাচ্ছে উল্টা পথে। অনেকে অনেক কথা বলছে। তো এখানে ম্যাক্সিমাম কমেন্টগুলাই তারা এই নিউজটির বিপক্ষে লিখেছে আর কি। তো বাংলাদেশের মানুষ বিটকয়েনকে পজিটিভভাবে নিতে শিখছে, এটা একটা পজিটিভ নিউজ। এবং অনেক ভালো লাগছে দেখে যে বাংলাদেশের মানুষ আজকে বিটকয়েনকে অ্যাডাপ্ট করতে চায়, এবং এই ক্ষেত্রে সরকারের উচিত এদিকে এগোনো। কারণ বিশ্বের ম্যাক্সিমাম উন্নত দেশগুলোই বিটকয়েনকে অ্যাডাপ্ট করে নিয়েছে। এবার আসুন সর্বশেষ আমার পয়েন্ট অফ ভিউ বা আমার মতামত। আমি বিভিন্ন নিউজগুলো দেখছি এবং সবগুলোই মোটামুটি শুনেছি, এবং শুনে আমার কাছে যতটুকু মনে হয়েছে, সে মূলত যে কাজটা করত সেটা হচ্ছে বিভিন্ন ফিশিং সাইটের মাধ্যমে মানুষের যে ক্রেডিট কার্ড আছে সেটার তথ্যগুলো চুরি করে বা হ্যাক করে সেই তথ্য দিয়ে সে বিটকয়েন কিনত এবং অন্যান্যদের কাছে সেটা বিক্রি করত, যেটা আইনত অপরাধ এবং সামাজিকভাবে অপরাধ, ইসলামিকভাবে অপরাধ, সব দিক থেকে অপরাধ। এবং অবশ্যই যদি সে এটা করে থাকে, অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, অবশ্যই এটার বিচার হওয়া উচিত। কারণ কোনো কিছু না জেনে বিটকয়েনের দোহাই দিয়ে বা বিটকয়েন নিয়ে যদি সে উল্টাপাল্টা কোনো কিছু করে, অবশ্যই তাকে সাপোর্ট দেওয়া যায় না। আর যদি সে এই ধরনের কিছু না করে যদি নর্মাল বিটকয়েন কেনাবেচা করে, তাহলে সে কোনো অপরাধ করে নাই। আমি অবশ্যই সেক্ষেত্রে আমি অবশ্যই তার শাস্তির পক্ষপাতী না, এবং তাকে যে গ্রেপ্তার করেছে এটাও ঠিক হয় নাই আমার দৃষ্টিকোণ থেকে। আর যে যে আলামত এবং যে তথ্যগুলো এখানে জব্দ করেছে র্যাব, সেক্ষেত্রে এটাই প্রমাণ হয় যে সে মানুষের ক্রেডিট কার্ড হ্যাক করেছে এবং তার মাধ্যমে সে বিটকয়েন কিনে অন্যদের কাছে সেল করেছে। যদি সেটা করে থাকে, অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং অবশ্যই তার বিচার হোক। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে এবং বিটকয়েন সম্পর্কে আরও জানতে চাইলে, এবং বিটকয়েন দিয়ে কীভাবে ইনকাম করবেন, কীভাবে ট্রেডিং করবেন, কীভাবে কোথা থেকে শুরু করবেন, এভরিথিং আমার চ্যানেলে আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আবার আমার চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।